দেখ সার্কেলে প্রথমে মানে আমি আগের চ্যাপ্টারগুলো যেভাবে করিয়েছি একইভাবে সার্কেলে প্রথমে ফর্মুলাটাকে বোঝাবো, লেভেল 1-এর কিছু অঙ্ক করাবো, আর লেভেল 2টা সম্পূর্ণটাই করানোর চেষ্টা করব। এবার আগের ক্লাসেও তোদের মোটামুটি বলা হয়েছিল সার্কেল মানে হচ্ছে কি, এ সার্কেল ইজ এ সেট অফ পয়েন্টস অন এ প্লেন, মানে একটা প্লেনের উপর কিছু সেট অফ পয়েন্ট, কিছু পয়েন্টের সেট হুইচ লাই অ্যাট ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, এই ধর একটা নির্দিষ্ট পয়েন্ট, এখান থেকে যদি আমি এই পয়েন্টগুলো একটা ফিক্সড ডিস্টেন্সে অবস্থান করে, তাহলে এরকম অসংখ্য পয়েন্ট থাকলে একটা সার্কেল তৈরি হবে বা বৃত্ত তৈরি হবে। মানে বলতে চাচ্ছে যে একটা ফিক্সড পয়েন্ট যেটাকে বলা হয় কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পয়েন্টগুলো পরিধির উপরে সব পয়েন্টগুলো সমান দূরত্বে অবস্থান করে, এবং কেন্দ্র থেকে, এটা কেন্দ্র বলা হয়, কেন্দ্র থেকে এই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ, আর এই বাইরের যে সার্কেলটাকে বলা হয় বৃত্তচাপ, বা বৃত্তচাপ না, তুই বলতে পারিস পরিধি, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় পেরিমিটার। তাহলে আমাদের মোটামুটি বোঝা গেল যে রেডিয়াস কোনটা, পেরিমিটার কোনটা, আর সেন্টার কোনটা। এবার কিছু কিছু আলাদা আলাদা জিনিস আছে যেগুলো আমরা তোর ওই 9-10-এ উপপাদ্য করার সময়ও করেছিলাম। যেমন সার্কেলকে কোনো একটা লাইন যদি জাস্ট টাচ করে বেরিয়ে যায়, জাস্ট টাচ করে, একটা পয়েন্টে জাস্ট টাচ করবে, ভেতরেও ঢুকবে না, যদি জাস্ট টাচ করে বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক। কি স্পর্শক বানান কি জানি না ঠিক হলো কিনা, যাই হোক, ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের জন্য এই যে গ্যাংস অফ ওয়াসিপিওর এর নাম ছিল ট্যানজেন্ট। টাচ করে বেরিয়ে যায়, ভেতরে ঢোকে না, বুঝতে পারে না কেউ। ব্লেড দেখেছিস কেউ? আচ্ছা, তারপরে যদি এই রেখাটা ভেতর দিয়ে টাচ করে যায়, তখন তাকে বলা হয় সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড মানে কি, এ লাইন হুইচ ইন্টারসেক্টস এ সার্কেল টু ডিস্টিংক্ট পয়েন্টস, মানে দুটো আলাদা আলাদা বিন্দুতে যদি ছেদ করে তখন তাকে বলা হয় সেকেন্ড। যদি একটা বিন্দুতে ছেদ করে তখন তাকে বলা হয় ট্যানজেন্ট। আর এই সেকেন্ডটাই যদি বাইরে না যায়, শুধু ভেতরটায় আবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় কর্ড বা জ্যা। এই যে কর্ড, এ লাইন সেগমেন্ট হুজ এন্ড পয়েন্টস লাই অন এ সার্কেল, মানে একটা সার্কেলের উপরে যখন এর শেষ এবং শুরুটা লাই করে তখন তাকে বলা হয় কর্ড। তাহলে এরকম অনেক কর্ড আছে, তুই দেখ সব থেকে বড় কর্ড কোনটা হবে, এইটা, যেটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে যদি ব্যাসার্ধ বলি, এইটাকে আমরা কি বলবো, ব্যাস বলবো, ব্যাসার্ধের ডবলকে বলবো ব্যাস। তাহলে সব থেকে বড় জ্যায়ের নাম কি বা কর্ডের নাম কি? হ্যালো, সব থেকে বড় হ্যাঁ শোনা জ্যা বা কর্ডের নাম হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে বল? হ্যালো, দাদা সেকেন্ডটা বলবেন তো? বল। ওই সেকেন্ডটা ট্যানজেন্টটা বুঝে গেছি, আর ওই জ্যাটা বুঝে গেছি। হ্যাঁ, সেকেন্ড সেকেন্ডটা মানে জ্যাই, মানে সেকেন্ড মানে হচ্ছে একটা রেখা যদি বাইরে থেকে এসে ভেতরে এরকম করে টাচ করে বেরিয়ে যায়, একে বলে সেকেন্ড। সেইখানটা এই সেকেন্ডে যদি বাইরে যদি না বেরোয়, জাস্ট এই ওপরটায় গিয়ে আটকে যায়, মানে শুরু এবং শেষ বৃত্তের বাইরে বেরোবে না, তখনই তাকে বলে কর্ড। মানে সেকেন্ডের একটা লিমিটেড পোর্শনই হচ্ছে কর্ড। ঠিক আছে, আর সব থেকে বড় কর্ডের নাম হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। এটা এখানে আছে, দেখবে, দেখে নিবি। তারপরে আর একটা জিনিস, আমরা একটা বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের একটা কর্ড নিলাম, এই কর্ডের উপরে যদি কেন্দ্র থেকে লম্ব টানি, যদি কেন্দ্র থেকে কর্ডের উপরে লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা এই কর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করে।
এই ধর বৃত্ত হলো, এই আমার জ্যা হলো বা কর্ড হলো, এই কেন্দ্র। কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপরে লম্ব টানি, এই লম্বটা এই কর্ডটাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে একই রকম আমরা যদি এই একটা জ্যা নিলাম বা কর্ড নিলাম, আমরা এর ঠিক মধ্যবিন্দুকে যদি কেন্দ্রের সাথে যুক্ত করি, তাহলে এই রেখাটা এই রেখার উপর লম্ব হবে, জাস্ট উল্টো। বোঝা গেল? সবাই বল, যদি না বুঝতে পারিস বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভাইস ভার্সা, মানে হ্যালো, যদি কর্ডের উপর আমরা বৃত্তর কেন্দ্র থেকে লম্ব টানি, তাহলে সেই লম্বটা কর্ডটাকে সমান 2 ভাগে ভাগ করে। একই রকম যদি সমান 2 ভাগে ভাগ করে এমন একটা পয়েন্টকে কেন্দ্রের সাথে যুক্ত করি, তাহলে যে রেখাটা তৈরি হয় OM, এই রেখাটা AB বা কর্ডের উপরে লম্ব তৈরি হয়। তারপরে 4 নম্বর ফর্মুলা হচ্ছে, এগুলো কিছু কিছু প্রপার্টিজ, হ্যাঁ, এগুলো চেষ্টা করবি মনে রাখার, মানে মনে রাখতে হবে, এইগুলো থেকেই মেন কোশ্চেনগুলো হয়। 4 নম্বরটা কি বলছে, ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। এবার দেখ, এই বৃত্ত হলো, আমি এইটুকু যদি বৃত্তচাপ নিই, এইটুকু বৃত্তচাপ নিলাম, এরা কেন্দ্রে তো সমান কোণই তৈরি করবে। এটা ধর 5 সেন্টিমিটার বৃত্তচাপ নিলাম, এইখানে আবার 5 সেন্টিমিটার বৃত্তচাপ নিলাম, এই 5 সেন্টিমিটার আর এই 5 সেন্টিমিটার যে কোণ তৈরি করবে, এই কোণগুলো তো সমান হবে। অপরভাবে আমরা বলতে পারি, এই 5 সেন্টিমিটারের জন্য যদি এইটুকু জ্যা হয়, এই 5 সেন্টিমিটারের জন্য এইটুকু জ্যা হবে, এই জ্যা দুটোও সমান হবে। তাহলে ইকুয়াল জ্যা বা ইকুয়াল কর্ড সবসময় কেন্দ্রে ইকুয়াল কোণ তৈরি করে। বোঝা গেল? কর্ডগুলো সমান, এই AB আর CD এই দুটো যদি সমান হয়, এই বৃত্তচাপ দুটোও সমান হবে। আর বৃত্তচাপ যদি সমান হয়, অবভিয়াস ব্যাপার, কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। তুই এইটাকে আরও ভালোভাবে বোঝার জন্য এইভাবে দেখ, এটাকে আমরা আরও ভালোভাবে কিভাবে বুঝতে পারি। এ পয়েন্ট আর বি পয়েন্ট, একটা বৃত্তচাপ বা কর্ড ABটা সেন্টার দিয়ে যুক্ত করে CRD তৈরি করলাম। এটা তো বুঝতে পারছিস, এখন এইটা আর এটা সমান হবে, কারণ জাস্ট দুখানা লাইন টেনেছি। এই যে দুখানা যদি লাইন টানি একটা বৃত্তর উপর, এইটা আর এটা তো সমান হবে। তাহলে CD আর AB সমান। তাহলে এই দুটো কি, দেখ একই তো রেখা, তাহলে এই দুটো তো, এই যে এই কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ তো সমান হয়। তাহলে তুই যে কোনোভাবে মনে রাখতে পারিস যে ইকুয়াল যদি কর্ড হয়, তাহলে কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেই কোণ দুটো সমান। একটু ঘুরিয়ে ভাবলে হবে, যদি ইকুয়াল কোণ হয় কেন্দ্রে, তাহলে যে কর্ডগুলো তৈরি হবে সেই কর্ডগুলো হবে সমান। বোঝা গেল? 6 নম্বর বলছে, ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্ট্যান্ট ফ্রম সেন্টার। মানে দেখ এই কর্ডটা ছোট, এই কর্ডটা ওর তুলনায় অনেকটাই বড়, তাহলে এইখানটায় দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, এখানে নিশ্চয়ই 3 সেন্টিমিটার হবে, কারণ কর্ড শেষের দিকে অনেক ছোট থাকে, কর্ড আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে থাকে, এবং কর্ড ম্যাক্সিমাম পৌঁছায় কোথায়, ব্যাসে গিয়ে। তাহলে কর্ড যত সার্কেলের সেন্টার থেকে দূরে থাকবে, কর্ডের ভ্যালু তত বা কর্ডের দৈর্ঘ্য তত ছোট থাকবে। তাহলে যদি দুখানা কর্ডের, আমি যদি দেখি যে দুখানা কর্ডের লেন্থ এক সেম, তার মানে অবভিয়াসলি বলা যায় এরা দুজন, হ্যালো, যদি দুখানা কর্ডের লেন্থ সমান হয়, তার মানে আমরা বলতে পারি এরা সেন্টার থেকে একই দূরত্বে অবস্থান করছে। ঠিক আছে?
হ্যাঁ দাদা। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ শোনা দাদা। যাচ্ছে। আচ্ছা। তারপরে তারপরেরটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। এটা কিভাবে করবি? যখনই এরকম কন্ডিশন আসবে আমি কোশ্চেনে দেখাবো। এখানে বৃত্তচাপ নিচ্ছি এবি, এই দুটোতে আঙুল রাখ, আঙুল রেখে কেন্দ্রকে যুক্ত করে দে, তাহলে আমার কেন্দ্রস্থ কোণ তৈরি হলো এই এক্সটা। এবার এইখানে আঙুল রেখে তুই পরিধির যে কোনো জায়গায় টাচ করা, যে কোনো জায়গায় যেখানে খুশি, এইগুলো হচ্ছে পরিধিস্থ কোণ। আর এই পরিধিস্থ কোণগুলো সব সময় সমান হবে এবং পরিধিস্থ কোণের মান হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে ওয়াই সমান হবে x/2 বা 2y সমান হবে x। বোঝা গেল? বা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল। কেউ বুঝতে পারিসনি বল? দাদা আবার বলো এটা। দাঁড়া, ফর্মুলাটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল। কিভাবে দেখবি কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা পরিধিস্থ কোণ? ধর একটা বৃত্তচাপ দিল এবি, এ আর বি বিন্দুতে আঙুল রাখ বা চোখ রাখ, রেখে কেন্দ্রের সাথে যুক্ত করে দে, তাহলে যে কোণটা তৈরি হলো এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবং এ আর বিন্দুতে আঙুল রেখে পরিধির যে কোনো পয়েন্টে টাচ করা, যে কোনো পয়েন্টে, এই যে কোণগুলো তৈরি হচ্ছে এই কোণগুলো হচ্ছে পরিধিস্থ কোণ। এরকম একটা ওয়াইটাও একটা পরিধিস্থ কোণ এবং সব পরিধিস্থ কোণগুলো সমান হবে যদি এই বেসটা একই হয়। এবির বেসের উপর যদি তৈরি করা হয়, এবি বৃত্তচাপের উপর যদি পরিধিস্থ কোণ তৈরি হয়, সব পরিধিস্থ কোণের মান সমান হবে। আমি ধরে নিলাম পরিধিস্থ কোণের মান হচ্ছে ওয়াই। আমি কি বললাম? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হবে, এটাই ফর্মুলা। ঠিক আছে? হ্যাঁ দাদা। এইখানেও সে একই জিনিস, এ বি দুটো বৃত্ত পয়েন্ট, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি, এইটা। এ বি পয়েন্টে হাত রেখে, এ বি পয়েন্টে হাত রেখে তুই বৃত্তের যে কোনো পরিধির উপর পয়েন্টে টাচ করা। এখানে ডি এর উপর টাচ করিস, তাহলে হচ্ছে এ ডি বি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এ সি বি, এখানে এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তুই যদি এইরকম করে টাচ করে দিস, এটা একটা পরিধিস্থ কোণ হতো, এটা একটা পরিধিস্থ কোণ হতো। তো এই সব পরিধিস্থ কোণের মান হবে সমান এবং কি হবে? এইগুলো এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। ঠিক আছে? হ্যাঁ তারপরে এইখানটায় জিনিসটা একটু ঘুরিয়ে দিয়েছে। এই কেন্দ্র তো তোকে বললো এ আর বি এই দুটো পয়েন্ট, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? তোরা বলবি এইটা কেন্দ্রস্থ কোণ। না, তুই কোন দিক থেকে দেখছিস তার উপর ডিপেন্ড করে। এটাকেও বলা যায় আমরা এই দিক থেকে দেখছি, মানে এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এইটা, এই যে থিটা, এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এর পরিধিস্থ কোণ কী হবে? যেদিক থেকে দেখছিস সেদিকে দাঁড়া, দি এ বি এর উপর হাত রাখ, দি অপোজিট দিকে পরিধির উপর যে কোনো জায়গায় টাচ করিয়ে দে। এই যে টাচ করালাম এগুলো তো সি ডি, তাহলে এ সি বি, এ ডি বি এগুলো হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু এ সি বি এ ডি বি। বোঝা গেল? দাদা। তারপরে এই ফর্মুলায় আমরা কাজে লাগিয়ে একটা সার্কেলের ব্যাসার্ধের এই ব্যাসের দুই পয়েন্টে দুই প্রান্ত নিলাম এ ডি, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও ডি, মানে এইটা। এটা তো একটা সরল রেখা, তাহলে এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়,
এর যে পরিধিস্থ কোণ এর ভ্যালু কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বৃত্তের ব্যাসকে একটা বাহু ধরে যদি একটা ত্রিভুজ আঁকা যায়, সেই ত্রিভুজটা সবসময় সমকোণী ত্রিভুজ হবে। কারণ তুই যখন একটাকে বৃত্তের বাহু অতিভুজ ধরছিস, ত্রিভুজের অতিভুজ যখন ধরছিস, একটা বাহুকে এই ব্যাসটাকে যখন আমরা ত্রিভুজের অতিভুজ ধরছি, তখন অবভিয়াস ব্যাপার অপোজিট যে কোণটা তৈরি হবে সেই কোণটা 90 ডিগ্রি হবে। কারণ এটা তো 180 ডিগ্রি, তার 90 ডিগ্রি থাকা মানেই সেই সেই ত্রিভুজকে আমরা বলি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? ক্লিয়ার। 11 নম্বরটা পরে দেখ। দ্য সার্কেল ড্রন উইথ হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল অ্যাজ ডায়ামিটার। মানে একটা সার্কেল আমরা আঁকলাম যেখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর যে হাইপোটেনাস বা অতিভুজ তাকে ডায়ামিটার করলাম, তাহলে এটা পাসেস থ্রু অপোজিট ভার্টেক্স। মানে বলতে চাচ্ছে যে এর যে অপোজিট শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু দিয়ে সার্কেলটা যাবে। এগুলো না করলে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে 13 নম্বর বলছে দ্য সাম অফ আইদার পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আগের দিন বলেছিলাম যদি একটা সার্কেলের ভিতরে একটা চতুর্ভুজ আঁকা হয় তাকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অবশ্যই সার্কেলের এই চতুর্ভুজের 4টে পয়েন্টই সার্কেলের উপরে থাকতে হবে। এর ক্ষেত্রে কোন রুল ফলো করে? অপোজিট কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। মানে ডি আর বি এর যোগফল 180 ডিগ্রি, আবার এ আর সি এর যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল রে? হ্যাঁ, বুঝতে। তারপরে কোনো একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের কোনো একটা বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই, ধরে না এর ভ্যালু থিটা, তাহলে এটা কত হবে, 180 মাইনাস থিটা। আমাকে ধর এই ডিটা বের করতে হবে, তাহলে ডি প্লাস 180 মাইনাস থিটা, এই কোণাকোণির যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। 180 কেটে গেল, তাহলে ডি সমান থিটা। তার মানে যদি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের একটা বাহুকে আমরা বাইরের দিকে বাড়িয়ে দিই, তাহলে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল তৈরি হলো, এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা বিপরীত, দেখ এর অন্তস্থ কোণ এইটা, কিন্তু এটা নেই, এর বিপরীত অন্তস্থ কোণ মানে এইটার সাথে সমান হয়। বোঝা গেল? ক্লিয়ার তো সবাই? এটা আরেকবার বলো না, বল। এটা আরেকবার বলো তো। কারণ হ্যাঁ, এটা বুঝতে পারলাম না, আরেকবার। এই দেখ, আমাকে বললো যে এই বৃত্তস্থ চতুর্ভুজ আছে যার এবি বাহুটাকে আমরা বাড়ালাম ই পর্যন্ত, তাহলে একটা বৃত্তস্থ বহিস্থ কোণ তৈরি হলো, একটা বহিস্থ কোণ তৈরি হলো সিবিই। এটা একটা বহিস্থ কোণ তৈরি হলো। হ্যাঁ, বুঝতে সিবি একটা বহিস্থ কোণ তৈরি হলো, আমি ধরে নিলাম এর ভ্যালু থিটা। এবার দেখ এই টোটালটা তো 180 ডিগ্রি, তাহলে এর ভ্যালু হবে 180 মাইনাস থিটা। এবার বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে ডি আর এই 180 মাইনাস থিটা, এই দুটো যোগফল কত, 180 ডিগ্রি। এটা কেটে গিয়ে ডি সমান থিটা হবে। তার মানে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে বহিস্থ যে কোণ তৈরি হয় সেই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ, দেখ এর অন্তস্থ কোণ এইটা না, বলছে বিপরীত অন্তস্থ কোণ মানে ডি এর সাথে সমান হবে। বোঝা গেল সবার? তারপরে আর একটা জিনিস বলছে এ ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। মানে তুই সার্কেলের যে কোনো পয়েন্টে যদি স্পর্শক আঁকিস বা ট্যানজেন্ট আঁকিস, সেই ট্যানজেন্ট সব সময় রেডিয়াসের সাথে, মানে সেই যে পয়েন্টে ট্যানজেন্টটা বা স্পর্শকটা টাচ করছে সেই পয়েন্টে কি
কেন্দ্র থেকে যদি যুক্ত করি তাহলে রেডিয়াস হবে। এই রেডিয়াসের সাথে স্পর্শক সব সময় 90 ডিগ্রি কোণে স্পর্শ করে। বোঝা গেল? ঠিক আছে, কারো অসুবিধা থাকলে বল। তারপরে বলছে দ্য লেন্থ অফ টু ট্যানজেন্টস drawn from an external point to a circle, মানে একটা সার্কেলের উপর একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে দুখানা স্পর্শক টানা হয়েছে। মনে রাখবে যদি স্পর্শকগুলো একটা বিন্দু থেকে টানা হয় তাহলে স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হবে। বোঝা গেল? যদি দুখানা স্পর্শক বা দুইয়ের বেশি স্পর্শক যদি একটা স্পেসিফিক পয়েন্ট থেকে টানিস, বাইরের কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যতবারই টানবি ওদের ভ্যালু মানে ওদের দৈর্ঘ্য একই থাকবে, এপি আর একিউ একই থাকবে। বোঝা গেল? হ্যাঁ। তারপরে পরের ফর্মুলা হচ্ছে যখন দুটো সার্কেলকে দুটো কর্ড এক্সটার্নালি বা ইন্টারনালি টাচ করে, এখানে দেখ ইন্টারনালি টাচ করছে, এবি আর সিডি কোন পয়েন্টে টাচ করছে? পি পয়েন্টে। আর এখানে দুখানা কর্ড সিডি আর এবি ভেতরে তো টাচ করতে পারেনি, এদেরকে যখন বাড়ালাম বাইরে গিয়ে টাচ করলো। এই দুই ক্ষেত্রেই ফর্মুলা হয় কি হয়, যেখানে টাচ করেছে সেখানে দ্বারা দিয়ে একদিকে যা পিএ ইন্টু, দেখ এখান থেকে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। বোঝা গেল? যেখানে টাচ করেছে সেখানে গিয়ে দাঁড়াতে হবে। এইটার ক্ষেত্রে এখানে টাচ করেছে কোথায়? এখানে, তাহলে এখানে দাঁড়া। তাহলে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। বোঝা গেল? সবাই বল। ঠিক আছে, আগে যাব। হ্যাঁ এবার দেখ এই সার্কেলটা দাদা জয়েন বল। জয়েন হবে বলছে, কিন্তু মেসেজ করি। হ্যাঁ, তো এইখানে আমরা এতক্ষণ দেখছিলাম দুখানা কর্ড টাচ করছে বা একে অপরকে ছেদ করছে। এখানে তো সেরকম নাই, একটা কর্ড দেখছি একটা পয়েন্ট দুটো পয়েন্টে টাচ করলো, কিন্তু এটা তো একটা জায়গায় টাচ করছে। তাহলে কি করবো? এটাকে ডবল লিখবো। তাহলে পিটি ইন্টু পিটি সমান পিএ ইন্টু পিবি। তাহলে পিটি স্কোয়ার সমান হবে পিএ ইন্টু পিবি। ঠিক আছে, এইখানেও দেখ এখানে এক্সটার্নালি টাচ করছে, তুই যেখানে টাচ করছে সেখানে দাঁড়া, এখান থেকে একদিকে যা, পিবি ইন্টু পিএ, পিবি মানে এইটুকু হলো, তারপরে পিএ টোটালটা হলো এদিকে সমান পিসি ইন্টু পিডি। বোঝা গেল? তাহলে যখন একটা স্পর্শক থাকবে আর একটা সেকেন্ড এটা থাকবে। 19 নম্বরটা একবার বলো। বল বল কি বলছিস বল। 19 নম্বরটা একবার বলো। হ্যাঁ 19টা বলছি। এবার দেখ এইটা যদি এই রকম থাকতো, এটা পি কিউ আর, তাহলে আমরা লিখে দিতাম পিএ ইন্টু পিবি সমান পি কিউ ইন্টু পিআর। এরকম নেই, কেমন আছে? একটাই দেওয়া আছে পিটি। তাহলে আমরা যখন এখানে ডবল ডবল লিখছিলাম, ডবল ডবল যখন লিখছিলাম, দেখ এখানে কি লিখছিলাম, এই দেখ ধর এটা কিউ আর, আমরা কি লিখতাম? পিএ ইন্টু পিবি সমান পি কিউ ইন্টু পিআর, মানে এখান থেকে ডবল পি কিউ ইন্টু পিআর, এখানে একটা জায়গায় টাচ করছে, একটা জায়গায় টাচ করছে। তাহলে কি লিখবো? পিটি ইন্টু পিটি, মানে পিটি স্কোয়ার সমান ওইটা যেমন পিএ ইন্টু পিবি। বোঝা গেল?
বল, কে বুঝতে পারিসনি বল। হ্যালো, হ্যাঁ দাদা ঠিক আছে। আর একটা ভালো ফর্মুলা এখানটায় দেখে নিবি। একটা সার্কেলকে, একটা আমার স্পর্শক আছে, এবং এখানে একটা কর্ড আছে, এরকম এরকম আমি ধর করতে পারলাম না ভালো। তাহলে কর্ড এবং স্পর্শকের ভিতরে এই যে অ্যাঙ্গেলটা হবে, কর্ডটা বিপরীত দিকে পরিধির উপর সেই অ্যাঙ্গেলটা তৈরি করবে। বোঝা গেল? আর একবার বলছি, এই ধর একটা বৃত্ত আছে, এই একটা স্পর্শক আছে, আমার এই একটা কর্ড আছে। তাহলে কর্ড আর স্পর্শক যে অ্যাঙ্গেল তৈরি করবে, এই কর্ডটা বা এই জ্যাটা এই কোণের দিকে না, এর ঠিক বিপরীত দিকে পরিধির উপর সেই কোণই তৈরি করবে। বোঝা গেল? হ্যালো, এটা আরেকবার বলো দাদা। দেখ, একটা স্পর্শক আছে, একটা জ্যা আছে বা কর্ড আছে। এই স্পর্শক এবং জ্যা, এদের ভিতরে যে কোণ তৈরি করবে, এই জ্যাটা বা কর্ডটা এই কোণের দিকে না, তার উল্টো দিকে, অপোজিট দিকে পরিধির উপর সেই কোণ তৈরি করবে। যেমন এখানটায় দেখ, পিটিটা স্পর্শক, এবিটা হচ্ছে আমার কর্ড। তাহলে এবি আর পিটির ভিতরে কোণটা তৈরি হলো এটা। এই কোণটা এই এবির এই দিকে না, এই কোণের দিকে না, অপোজিট দিকে পরিধির উপর এই শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করলে যে কোণ তৈরি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। একইভাবে এইটাকে যদি আমরা কর্ড ধরি আর এটা যদি স্পর্শক হয়, এখানে কোন কোণ তৈরি করলো? এই কোণটা হচ্ছে, দেখ, এই কোণের উল্টো দিকে, মানে এই দিকে দেখতে হবে, এই দিকে পরিধির উপর এই দুটো এ আর বি পয়েন্ট যে কোণ তৈরি করলো তার সাথে সমান হবে। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। কারো কোনো অসুবিধা হচ্ছে বল। কিন্তু বলো, হুম, এইটা তো এটা তো বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ রুলটাকে মানবো না। ওর রুলটা অনুযায়ী হচ্ছে এ কোণ এসিবি আর কোণ এডিবি সমান সমান হবে, কারণ বিপরীত অন্তস্থ কোণ। তাহলে তার বুঝতে পারলাম অ্যাকর্ডিং না, বল কোণ বল বল। ইএস, মানে ধরো বৃত্তের মানে বৃত্তের অন্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে হুম, বিপরীত অন্তস্থ কোণগুলো সমান হয়। কেন? আগের একটা সূত্রকে দেখলাম যে ওটা যে হচ্ছে কোনো বাহুকে যদি তোমাদের বাড়ায়, এখানে কোনো বাহুকে বাড়িয়েছি, এটাকে বাহুকে বাড়াতে গেলে এই বাহুকে, এই সি সি থেকে আসছে, এটাকে এইভাবে বাড়াতে হতো, তখন এই কোণটা হ্যাঁ এই কোণের সাথে সমান হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এখানে ওটা বলছি না, সেটা যদি নাও হয়, এখানে বলছি একটা স্পর্শক আছে পিটি, একটা কর্ড আছে এবি। এই স্পর্শক এবং এবি কর্ডটা, ধর এই কোণটাকে ধরছি, এই কোণটা তৈরি করলো, তাহলে এই কোণের বিপরীত দিকে এবি কর্ডটা কেন্দ্রের উপর যে কোণ তৈরি করলো তার সাথে এই অ্যাঙ্গেল সমান হবে। একইভাবে এবি এই দিকে কত কোণ তৈরি করলো? 2। তাহলে এবির বিপরীত দিকে কোন কোণ তৈরি হলো? বিডিএ, এটার ভ্যালু 2 হবে। বোঝা গেল? বল। হ্যাঁ দাদা। তারপর টু সার্কেল টাচ ইচ আদার ইন্টারনালি অর এক্সটার্নালি, দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাইস অন দ্য জয়নিং দেয়ার সেন্টার্স। মানে দুখানা সার্কেল এক্সটার্নালি করুক চাই ইন্টারনালি করুক, তাদের যে ইন্টারাকশন পয়েন্ট হবে বা যে পয়েন্টে তারা টাচ করবে, এই দুটো সার্কেলের কেন্দ্রকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেই রেখার উপরই পড়বে। ঠিক আছে? তাদেরকে শোনা গেল না, কেটে গেল। এটা কিছুই না, মানে এখানে লেখা আছে, দেখে নিবি। দুটো সার্কেল যদি ইন্টারনালি বা এক্সটার্নালি টাচ করে, তাহলে তাদের যে টাচিং পয়েন্ট হবে, সেই টাচিং পয়েন্টটা ওই কেন্দ্রগুলোকে যুক্ত করলে যে রেখা হয় তাই সেই রেখার উপরে হবে। ঠিক আছে? ঠিক আছে। কেউ না বুঝতে পারলে এবার আমাকে বল।
না পেরেছি। তারপরে এখানে কিছু ইউজফুল রেজাল্ট আমাদের দিয়ে দেওয়া আছে, সব করব না, কিছু কিছু করব। দেখ, two circles are congruent if and only they have equal radii, মানে তাদের যদি একই রেডিয়াস থাকে তবেই তাদেরকে বলা হয় সর্বসম। দুখানা সার্কেলকে সর্বসম কখন বলবো? যদি তাদের রেডিয়াস একই হয়। অবভিয়াস ব্যাপার, রেডিয়াস একই হলে একই সার্কেল হবে। of any two chords of a circle, the one which is greater is nearer to center, মানে যে কর্ডটা বড় হয় সেটা সার্কেলের কেন্দ্রের কাছে থাকে এবং যেটা ছোট হয় সেটা দূরে থাকে। The angle in major segment of a circle is acute angle, and angle in minor segment is obtuse angle. Angle in a major segment of circle, এটা কি বলতে চাইছে? এটা কি বলতে চাইছে বুঝতে পারছি না, একটু দেখিস তো তোরা বুঝতে পারিস কিনা। তারপরে এটা এগুলো আসে না, মানে এইটা যেমন 4 নম্বরটা ভালো। আমি ধরে নিলাম এই একটা বৃত্ত, এটা কি চতুর্ভুজের ভিতরে বানানো হয়েছে, মানে চতুর্ভুজের বাহুগুলোর সাথে এই বৃত্তের চতুর্ভুজের বাহুগুলোর সাথে বৃত্তটা টাচ করছে। তাহলে এখানে একটা ফর্মুলা হয়, বিপরীত বাহুগুলোর যোগফল সমান হয়, মানে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি হয়। বোঝা গেল? কিভাবে হয় আমি বলছি। তা ধরে নে এইটা এ, দেখ বি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুখানা স্পর্শক টানছি। এই একটা স্পর্শক যেটা এ বললাম, তাহলে এই স্পর্শকটাকে এ বলতে হবে, কারণ আমি মেনে নিয়েছি এর দৈর্ঘ্য এ। সবাই বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। তারপরে এটা যদি বি ধরি এটা বি হবে, এটা যদি সি ধরি এটা সি হবে, এটা যদি ডি ধরি এটাও ডি হবে, তাই না? হ্যাঁ দেখ আমি আলাদা আলাদা ধরলাম সবগুলো, অসুবিধা আছে? কিন্তু এই পয়েন্ট থেকে তো দুটোর দৈর্ঘ্য সমান হবে, এটা যদি বি হয় এটাও বি হবে, এখান থেকে যদি এটা সি হয় এটা সি হবে, আমি আলাদা আলাদাভাবে ধরে নিলাম। ঠিক আছে, সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে আমি যদি এ বি প্লাস সিডি করি তাহলে কি কি আসবে দেখ, এ বি না সরি এ বি সি ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হলো। বুঝতে পারছিস না? হ্যালো, আচ্ছা দাদা, এটা তো ওইভাবেও হতে পারে যে বি ধরো বাইরের একটা বিন্দু যেখান থেকে দুটো স্পর্শক উৎপন্ন হয়েছে, তাহলে ওই বি এ প্লাস মানে বি স্মল এ প্লাস বি বড় এ ইকুয়াল টু বি স্মল এ প্লাস বি সি। বুঝতে পারলাম না। মানে এই ধরো যেমন আমরা আগে করছিলাম না, বাইরে থেকে কোনো স্পর্শক উৎপন্ন হয়েছে, সেটা এখানে তো টাচ তাই করেছে করছি রে। বৃত্তকে। এখানে আমি ধরলাম বি বিন্দু থেকে দুখানা স্পর্শক আঁকা হয়েছে, দুজনে তো সেম হবে, কারণ একটা বাইরের বহিস্থ বিন্দু থেকে যখন একটা সার্কেলের উপর দুটো স্পর্শক আঁকা হয় সেই স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এ আমি সেটা ধরলাম এ, তাহলে দুটোর দৈর্ঘ্য এ হবে। সেরকমই সি বিন্দু থেকে দুখানা আঁকা হয়েছে, দুটোর দৈর্ঘ্য বি হয়েছে। ডি বিন্দু থেকে দুখানা আঁকা হয়েছে, আমি ধরে নিচ্ছি এগুলোর ভ্যালু আমি ধরে নিচ্ছি, তুই এক্স ওয়াই জেড যা খুশি ধরতে পারিস। দিয়ে যখন আমি এ বি প্লাস সিডি করছি তখন কে কে আসছে, এ ডি বি সি, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আবার যখন সিবি প্লাস এডি করব তখনও দেখ এ বি সি ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে এ বি প্লাস সিডি সমান সিবি প্লাস এডি।
কে বুঝতে পারিসনি বল। দাদা আবার বলো, মানে কনফিউশন লাগছে। কনফিউশন না, দেখ, যদি একটা বৃত্তের চারিদিকে একটা চতুর্ভুজ আঁকা হয় তাহলে চতুর্ভুজের চারটে, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর যোগফল সমান হবে, মানে এবি প্লাস সিডি সমান হবে বিসি প্লাস এডি। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এই দেখ, কিছু না রে, এই বৃত্ত চারিদিকে একটা চতুর্ভুজ এঁকেছে যেখানে প্রত্যেকটা বাহুকে বৃত্তটা টাচ করেছে। তো এই এবি প্লাস সিডি মানে এই দুটো বিপরীত বাহুর যোগফল সমান বিসি প্লাস এডি, এটাই ফর্মুলা। ঠিক আছে? বল, কে বুঝতে পারিসনি বল। হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তারপরে একটা পয়েন্ট দেখ, বলছে টু ট্যানজেন্টস পিএ অ্যান্ড পিবি আর ড্রন ফ্রম এ এক্সটার্নাল পয়েন্ট পি। পি পয়েন্ট থেকে দুখানা ট্যানজেন্ট পিএ এবং পিবি আঁকা হয়েছে। তো এই দুটো থেকে এই রকম থেকেও তোর কোশ্চেন আসে। 1 মিনিট থাম তো। হ্যালো, দেখ, এইখান থেকে অনেক অঙ্ক আসে, মানে এই ফর্মুলাটার উপর বেস করে। এগুলো আমি পরে করাবো, যখন অঙ্ক আসবে তখন করাবো। তো একটা ওভারঅল মানে ভিউ দেখার চেষ্টা কর। যদি একটা এক্সটার্নাল পয়েন্ট পি থেকে আমরা দুখানা ট্যানজেন্ট টানি, পি এ এবং পিবি, এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে দুখানা ত্রিভুজ তৈরি হলো, পি এ ও আর পিবি ও। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখ, এই দুটো বাহু সমান, কারণ এই দুটো আমার কি বলে, দুটো হচ্ছে একই বিন্দু থেকে একই বৃত্তের উপর দুখানা স্পর্শক। আবার ও এ আর ও বিও সমান, কারণ দুটোই রেডিয়াস। বোঝা গেল? হ্যাঁ। সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা। আর ও পি হচ্ছে কমন তোর বাহু, তার মানে দুটো বাহু, ও পিটা দুজনের ক্ষেত্রে সমান। তার মানে হলো কি, এই দুটো ত্রিভুজ তোর আমরা যখন ত্রিভুজে করব তখন দেখতে পাবি এই দুটো ত্রিভুজ হবে আমার সর্বসম ত্রিভুজ। তো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে সব কিছু সমান, মানে এই কোণ আর এই কোণও সমান হবে, এই কোণ আর এই কোণও সমান হবে। বোঝা গেল? আর এই দুটো কোণ তো সমান হবেই, কারণ এটাও 90 ডিগ্রি, এটাই 90 ডিগ্রি। বুঝতে পারলি? তাহলে কিভাবে সর্বসমটা হলো? সবাই বুঝেছিস? কারণ দাদা, কারোর অসুবিধা থাকলে বল। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে যখনই বহিষ্ঠ একটা বিন্দু থেকে, সৌরভ বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। অর্ধেন্দু ভাই বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা বুঝতে পারছি। সুজয়? হ্যাঁ দাদা বুঝতে পারছি দাদা। তাহলে যখন আমরা বহিষ্ঠ একটা বিন্দু থেকে দুখানা এরকম স্পর্শক আঁকবো, তখন যে কোণ এই ত্রিভুজ দুটো তৈরি হয়, সেই ত্রিভুজগুলো হচ্ছে আমার সর্বসম ত্রিভুজ হয়, তো কোণগুলোও সমান হয়। এবং আমরা যখন পরে করব তখন আমি বোঝাবো যে বাকি এইখানেও যে দুখানা ছোট ছোট ত্রিভুজ তৈরি হলো, এই যে এই ত্রিভুজ দুটো,
এইটা আর এইটা, এগুলো সর্বসম হয় না, এটা হচ্ছে তোর সিমিলার ট্রায়াঙ্গেল হয়, তখন এদের রেশিও সমান হয় মনে হয়। ওটা একবার দেখে যখন কোশ্চেন আসবে আমি করিয়ে দেবো। এটা সর্বসম হলো, এটুকু বোঝা গেল। তারপরে দুখানা সার্কেল আমার এইভাবে আছে রাখা, এখানে এদের কমন ট্যানজেন্ট মানে একটা ট্যানজেন্ট হবে যেটা দুজনকেই টাচ করবে, একটা স্পর্শক যেটা দুজনকেই টাচ করবে। এটা দুইভাবে হতে পারে, এক তো এইরকমভাবে, আর আরেকটা হচ্ছে এইটাকে, এই সোজাসুজিটাকে বলা হয় ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, আর এই যে ক্রস করা এটাকে বলা হয় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট মনে হয়। হ্যাঁ ঠিক আছে। তো অবভিয়াসলি তোরা দেখতে পাচ্ছিস ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ভ্যালুটা বড় হবে, মানে মানটা বড় হবে, কারণ এটা অনেকটা বড়। এখানে যদি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট হতো এইরকম টাইপের হতো, এটা ছোট হতো। তো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এটা বের করার ফর্মুলা হচ্ছে, এটা মনে রাখতে হবে, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট এটা সমান রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 এর হোল স্কোয়ার, আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট সমান রুট ওভার ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 এর হোল স্কোয়ার। এবার তোরা বলবি যে কীভাবে মনে রাখবো। দেখ, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টটা সবসময় ছোট, তাহলে ডি স্কোয়ার মাইনাস আছে, এইখানে বড় জিনিস আসলেই টোটাল জিনিসটা ছোট হবে। তাহলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের সময় এই যে ডি মানে হচ্ছে দুটো কেন্দ্রের ভিতর দূরত্ব, ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 স্কোয়ার হবে, এবং ডাইরেক্ট কমন ট্যানজেন্টের সময় ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 এর হোল স্কোয়ার হবে। বোঝা গেল? দাদা এটা একবার বলো, কি বল? ওই ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর কি বললে, ট্রান্সভার্সন কমন ট্যানজেন্ট কি বললে, ওটা একবার বলো। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হচ্ছে এইরকম, এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, এইরকম সোজাসুজি টেনে দিলাম। এটা হচ্ছে, দেখ সবসময় কমন ট্যানজেন্ট ডাইরেক্ট হোক বা ট্রান্সভার্স হোক দুটো হয় ম্যাক্সিমাম। এই একটা হলো এবি, এই একটা হলো সিডি, এই দুটোর ভ্যালু সমান হবে, এটাকে বলা হয় ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আর একটা হচ্ছে ট্রান্সভার্স, মানে এইরকম, এই যে ক্রস চিহ্ন মতন হয়ে যাবে। এই দুটো বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার ডাইরেক্ট কমন ট্যানজেন্ট সমান ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 এর হোল স্কোয়ার। r1 r2 হচ্ছে এই দুটো বৃত্তের ব্যাসার্ধ, আর ডি হচ্ছে এই দুটো কেন্দ্রের ভিতর দূরত্ব। আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট সমান হবে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 স্কোয়ার। এবার কথাটা তোরা মনে রাখবি কী করে, কোনটা ডাইরেক্ট কোনটা ট্রান্সভার্স, সেটা মনে রাখার জন্য আমি বলছি। দেখ, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট তো সবসময় ছোটো হবে, বুঝতেই পারছিস। তাহলে ছোটো যদি হয়, এই ডি স্কোয়ার থেকে যেটা মাইনাস করছে সেটা বড় হলে তবেই না ওভারঅল ছোটো হবে। তাই ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 হোল স্কোয়ার, আর ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 হোল স্কোয়ার। বোঝা গেল সৌরভ? হ্যাঁ দাদা ক্লিয়ার গেল। ঠিক আছে। তারপরে ইফ টু কর্ডস এ বি অ্যান্ড এসি অফ এ সার্কেল আর ইকুয়াল, মানে যদি দুখানা কর্ড আমার এ বি আর এসি এই দুটো কর্ড যদি সমান হয়, তাহলে এদের কেন্দ্রবিন্দু, মানে এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটাকে যদি সেন্টারের সাথে মিট করাই, তাহলে যে দুটো কোণ তৈরি হবে এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ দাদা ঠিক। ঠিক আছে, এবার এই কটা ফর্মুলার পরের করতে হবে না, এবার তোরা শুরু কর কোশ্চেন করা। দেখ তো প্রথমকার লেভেল 1 কোশ্চেন কোথায় আটকায় আমাকে বল, আমি বলছি। আর না হলে আর একটা জিনিস করতে পারিস, তোরা লেভেল 1টা চেষ্টা কর, আমি পরশু দিন আবার লেভেল 2টা করাই। কি করবি? ঠিক আছে আজকে করবি লেভেল 1? ঠিক আছে দাদা। হ্যালো? না আমরা সে আগে লেভেল 1টা করে নিয়েছিলাম, তাহলে পরশুদিন লেভেল 2টা করিও, মানে সেটাই।
না তাহলে তোদের যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি লেভেল 2 শুরু করব, আজকেই করব। আমাদের বলতে আমাদের এক দুজনের হয়েছিল, সবার হয়েছে কিনা ঠিক আচ্ছা জানি না না। হলে একটা ওই কাজ সেই করি, একদিন ক্লাস শোন, নিয়েছিল না পরীক্ষার আগে, আমরা যা ওইটাই। ফর্মুলা শিখলাম তারপরে লেভেল 2 কিছু অঙ্ক করি, ঠিক আছে? এবার তোরা সবাই যাদের হয়ে গেছে, যাদের হয়নি, সবাই লেভেল 1 গুলো চেষ্টা কর, যা হবে না তারপরে করা যাবে। আচ্ছা দাদা, ঠিক আছে। প্রথম 1 নম্বর কোশ্চেনটা, সবাই পর 1 নম্বর কোশ্চেনটা। বলছে এবি অ্যান্ড সিডি টু প্যারালাল কর্ডস অফ এ সার্কেল। ঠিক আছে, খুব ভালো। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে। কেউ দেখতে পাচ্ছিস না? দেখা যাচ্ছে তো? এবার দেখা যাচ্ছে। বলছে এবি এবং সিডি দুখানা প্যারালাল কর্ড অফ এ সার্কেল সাচ দ্যাট এবি সমান 6 সেন্টিমিটার, সিডি সমান 8 সেন্টিমিটার। ইফ দ্য কর্ডস লাই অন দ্য সেম সাইড অফ সেন্টার। আচ্ছা, মানে সেন্টারে একই দিকে আছে, একটা 6 একটা 8, তার বুঝতে পারছিস 6টা ছোট হবে, 8টা তার থেকে একটু বড় হবে। তাহলে এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি। তোকে বের করতে বলছে ডিস্টেন্স বিটুইন এবি এবং সিডি। ঠিক আছে, আমি কেন্দ্র থেকে দুজনকে যুক্ত করে দিলাম একই রেখা দিয়ে। আমাকে এইটুকু বের করতে বলছে, এই যে এই ডিস্টেন্সটুকু কতটা, আমি এর নাম দিলাম এম এন। আমাকে এম এন এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমি আগে কেন্দ্র থেকে এই দুটোকে আটকে করে দিলাম, টাচ করে দিলাম। এবার এবি সমান যদি 6 হয় তাহলে এম সমান 3 হবে, কারণ অর্ধেক হয়। সিডি সমান 8 হলে সিএন সমান হবে 4। রেডিয়াস আমার বলে দিয়েছে 5 সেন্টিমিটার, মানে এটাও 5, এও 5। এবার দেখ ও এ এম, এই ত্রিভুজের ও এ সমান 5, এম সমান 3, তাহলে ও এম সমান কত হবে? √25 মাইনাস 9, মানে √16 মানে 4, তাহলে ও এম সমান হলো 4। কে বুঝতে পারিসনি বল? দাদা একবার বলো, বুঝতে পারলাম না। দেখ, আমি নাম দিলাম এম আর এন। এবার ও এ এম এই ত্রিভুজটাকে দেখ, ও এ সমান রেডিয়াস 5, এম সমান, এবিটা যদি 6 হয়, এম সমান কত? 3 হবে। তাহলে ও এম এইটুকু কত হবে? √25 মাইনাস 3 স্কোয়ার মানে 9, এটা করলে 4 হবে। তাহলে ও এম সমান হলো 4। এবার তোরা ফোকাস কর ও সি এন এই ত্রিভুজটায়, এই ত্রিভুজে এটা কত? 5 রেডিয়াস, এটা কত? 4। তাহলে ও এন সমান হবে √25 মাইনাস 16 মানে 3। তাহলে ও এন সমান 3, ও এন সমান হলো 3। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে এবার? দেখ, তাহলে ও হ্যাঁ, এবার এম শোনা সমান যাচ্ছে। 4, ও এন সমান 3, তাহলে এম এন এইটুকু কত? 1 সেন্টিমিটার। বোঝা গেল? দাদা কিছু শোনা হ্যালো? যাচ্ছে না। দেখ, ও এম সমান 4, ও এন সমান 3, তাহলে এম এন সমান 1। বোঝা গেল? আচ্ছা, তোরা পরের দিন একটা প্র্যাকটিস করে আয়, না হলে ফর্মুলাগুলো সব ঠিক রিভাইজ হচ্ছে না। কার কার হয়ে গেছে লেভেল 1টা?
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না।